তোদের দিতে ইচ্ছে করছে তোরা দে, বাট আই ওয়ন্ট টাচ দিস গার্বেজ। আই হ্যাভ নো ইন্টারেস্ট। কিন্তু তুর্য আর রিফাত এক প্রকার গায়ের জোরে শুভ্রকে পাজা কোলে করে টেনে নিয়ে মেয়েদের আড্ডার মাঝখানে সোফায় ধপাস করে বসিয়ে দিল। তুর্য বিজয়ী হাসি দিয়ে মেয়েদের দিকে তাকিয়ে ঘোষণা করল, এই যে সুন্দরীরা, তোমাদের মধ্যে কে সব থেকে স্পেশাল ডিজাইন পারো? আমাদের এই কাঠখাট্ট বড়টার হাতে একটা খাসা নকশা তুলে দাও তো। ওকে চেপে ধরে রাখার দায়িত্ব আমাদের। শুভ্র সোফা থেকে ওঠার জন্য ধস্তাধস্তি শুরু করলো। তার ফর্সা মুখটা রাগে আর লজ্জায় লাল হয়ে উঠেছে। সে চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল! ছাড় বলছি আমাকে। তোদের এসব গু আমি হাতে লাগাবো না, তোরা লাগা। রিফাত শুভ্রের কবজিটা লোহার মতো শক্ত করে চেপে ধরে হেসে কুটি কুটি হয়ে বলল, এই গুইকে আজকে তোর হাতে তাল। একদম চুপচাপ বসে থাক দুলহা সাহেব। শুভ্র চরম বিরক্তি আর গাম্ভীর্য নিয়ে সোফায় পাথরের মতো বসে রইল। কিন্তু আসল বিপত্তিটা বাঁধল মেহেদি দিতে গিয়ে। বাড়ির সব মেয়েরই ইতিমধ্যে হাত রাঙিয়ে ফেলেছে, কারো হাতই এখন পুরোপুরি শুকায়নি যে শুভ্রের হাতের নকশা করে দিবে। সবার এই ইতস্তত ভাবনার মাঝেই শুভ্রার মনে পড়ে গেল রিদির কথা। রিদি এখনো মেহেদি ছোঁয়ায়নি, আর ও যে কত নিখুঁত মেহেদি দিতে পারে তা শুভ্রার খুব ভালো জানা। শুভ্রা এক ঝটকায় উঠে দাঁড়িয়ে রিফাত আর তুর্যের উদ্দেশ্যে ঝটপট গলায় বলল, আপনারা ভাইয়াকে ছাড়বেন না, একদম ধরে রাখেন, আমি রিধিকে ধরে নিয়ে আসছি। শুভ্রা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে শেষে ছাদে গিয়ে দেখলো রিধি রেলিং ধরে একদম নিচু হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। শুভ্রা কোনো কথা না শুনে এক প্রকার জোর করে রিধিকে টেনে নিচে নিয়ে আসতে লাগলো। রিধি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? এভাবে টেনে হিচড়ে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? শুভ্রা কোনো জবাব না দিয়ে সিঁড়ি ভাঙতে ভাঙতে বলল, শুভ্র ভাইকে মেহেদি পরিয়ে দিতে। আমাদের সবার হাতে মেহেদি, হাত খালি নিয়ে যে ভাইয়াকে পরিয়ে দেব। তুই দিস নি, তাই আগে ভাইয়াকে পরিয়ে দিয়ে তারপর তুইও পরে নিস। শুভ্র নামটা শোনা মাত্রই রিদির কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। বুকের ভেতর সেই হার্টবিট আবারও ড্রাম বাজানো শুরু করেছে। যে মানুষটার সামনে গেলেই সে ভয়ে কাঠ হয়ে যায়, আজ তার হাতের উপর হাত রেখে সে মেহেদি পরিয়ে দিবে। ভাবতেই রিদির হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। সে শুভ্রাকে মানা করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু শুভ্রা তখন পুরো অ্যাকশন মুডে। সে একটানে রিদিকে ভিড়ের মাঝখান দিয়ে নিয়ে গিয়ে সরাসরি শুভ্রের ঠিক সামনের টুলে বসিয়ে দিয়ে হুকুমের সুরে বলল, একদম চুপচাপ, কোনো কথা না বলে ভাইয়ার হাতে একটা সুন্দর ডিজাইন করে দে। রিদি ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করলো। সে অনুভব করলো শুভ্রের সেই তীক্ষ্ণ আর গম্ভীর চাহনিটা সরাসরি তার উপর নিবদ্ধ। শুভ্র সোফায় হেলান দিয়ে আয়েশ করে বসলেও তার চোয়াল তখনও শক্ত। রিদি কাঁপা কাঁপা হাতে মেহেদির কোণটা তুলে নিল। সেই নিচু হয়ে খুব সাবধানে শুভ্রের সেই শক্ত আর চওড়া হাতের তালুটা নিজের বাম হাতের তালুর উপর রাখল। শুভ্রের শরীরের সেই চেনা তীব্র পুরুষালী উত্তাপ মুহূর্তেই রিদির শরীরের ভেতর বিদ্যুতের মতো খেলে গেল। শুভ্র এবার রিদির একদম চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত অথচ এক অদ্ভুত ভারী গলায় বলল, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমার হাতে যেন কোনো হিজিবিজি দাগ না পড়ে, আদারওয়াইজ ইউ নো মি। শুভ্রের সেই শীতল কণ্ঠের হুঁশিয়ারি শুনে রিদির বুকটা ধক করে উঠল। সে অনেক কষ্টে নিজের শরীরের কাঁপুনি দমন করানোর চেষ্টা করে অত্যন্ত জড়সড় হয়ে মেহেদির কোণটা ধরল। তার ফর্সা আঙ্গুলগুলো কাঁপছে, ঠিকমতো নকশা ফুটে উঠছে না। রিদির কেবলই মনে হচ্ছে সামান্য এদিকে ওদিকে হলেই শুভ্র সবার সামনে আবারও সেই অপমানজনক ধমকটা দেবে। এক বুক আতঙ্ক আর মনের গভীরের একরাশ চাপা কষ্ট নিয়ে সে কোনো দিকে না তাকিয়ে কেবল যান্ত্রিকভাবে নকশা করে চলল। ধীরে ধীরে মেহেদি দেওয়া শেষ হলো। শুভ্র নিজের হাতের তালুর দিকে তাকিয়ে কিছুটা অবাকই হলো। অগাছলো মনের কাজ হলেও নকশাটা বেশ শিল্পিক আর নিখুঁত হয়েছে। শুভ্র প্রশংসা সূচক কিছু একটা বলে আসন ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই শুভ্রা পেছন থেকে বাজ পাখির মতো শুভ্রের কাঁধে চেপে ধরে দুষ্টুমি করে বলল, কই যাও ভাইয়া? মেহেদি যেহেতু দিয়েই ফেলেছো, তাহলে হবু ভাবির নামটাও লিখে রাখো, এটাই তো নিয়ম।
শুভ্র হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে কড়া গলায় বলল, ছাড় আমায়, ইটস টোটালি ইউজলেস। ওসব নামটাম লেখার কোনো প্রয়োজন আমি দেখছি না। কিন্তু কে শোনে কার কথা। শুভ্রা নাসর বান্দার মতো শুভ্রের হাতটা টেনে ধরে আবারও হৃদির সামনে পেতে ধরল। তারপর হৃদির দিকে তাকিয়ে হাতের তালুর একটা নির্দিষ্ট খালি জায়গা দেখিয়ে হুকুম দিল। এই রিধি, এখানে একদম সুন্দর করে নেহা নামটা লিখে দে তো। মুহূর্তের মধ্যে হৃদির পৃথিবীটা যেন থমকে গেল। তার মনে হলো বাতাসের অক্সিজেন ফুরিয়ে আসছে, যাকে সে শৈশব থেকে মনে মনে নিজের ধ্রুব তারা মনে ভালোবেসে এসেছে, যার শাসন আর বারণকেই জীবনের সব কিছু ভেবেছে, আজ নিজের কাঁপা কাঁপা হাতে সেই পরম প্রিয় মানুষটার গায়ে অন্য কোনো নারীর নাম খোদাই করতে হবে। এই যন্ত্রণা কতটা তীব্র তা কেবল হৃদির দুমড়ে মুচড়ে যাওয়া মনটাই জানে। হৃদি আবারও শুভ্রের সেই তপ্ত হাতটাও নিজের হাতের উপরে তুলে নিল। চোখের নোনা জল অনেক কষ্টে চোখের কোণে আটকে রেখে দাঁতে দাঁত চেপে সে অতি কষ্টে যখনই অ্যান অক্ষরটা লিখতে শুরু করলো, ঠিক তখনই ঘটল কাণ্ড। সূর্য হঠাৎ এক বিশাল লাফ দিয়ে শুভ্রকে জাপটে ধরে আর্তনাদ করে উঠল। সেই আচমকা ধাক্কায় শুভ্রের পুরো হাতটা হৃদির হাতের উপর গিয়ে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যেই হাতের তালুর সব মেহেদি লেপ্টে একাকার হয়ে গেল। শুভ্রের অসম্পূর্ণ নাম আর হৃদির হাতের তালু দুটোই এখন কালচে রঙে মাখামাখি। হৃদি ধরপড়িয়ে পিছিয়ে দাঁড়ালো। শুভ্র নিজের নষ্ট হয়ে যাওয়া হাতের দিকে তাকে অগ্নি দৃষ্টিতে তুর্যের দিকে তাকে গর্জে উঠল। হোয়াট দ্য হেল ডিড ইউ জাস্ট ডু? এটা কি করলি তুই? তোর্য নিজের পাছায় হাত বুলিয়ে ব্যথায় কুকিয়ে গিয়ে বলল, আই এম রিয়েলি সরি ম্যান। আমি বুঝতে পারছি না কি হলো, আমার মনে হলো কেউ আমার পাছায় একদম জ্যান্ত কোনো চিমটি কেটেছে, আর আমি সেই যন্ত্রণা নিজেকে সামলাতে না পেরে তোকে ধাক্কা দিয়ে ফেলেছি। রিফাত একদম আকাশ থেকে পড়ার ভান করে কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বলল, চিমটি? তোকে আবার এই ভিড়ের মধ্যে কে চিমটি কাটলো? সবাই তো যে যার মতন ব্যস্ত। তুর্য চোরের মতো আশেপাশে তাকাতে তাকাতে আর নিজের পাছা ঘষতে ঘষতে বলল, সেটাই তো বুঝতে পারছি না কে কাটলো, কিন্তু আমি একদম হলফ করে বলতে পারি কেউ আমাকে জ্যান্ত একটা চিমটি কেটেছে, আবার পাশে এখনো মনে হচ্ছে আগুন জ্বলছে। পাশ থেকে পাখি বড় বড় চোখ করে তুর্যের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমরা তো কেউ আপনার ধারে কাছেও যায়নি, তাহলে হঠাৎ আপনাকে চিমটি মারার শখ কার জাগবে? এই ভর দুপুরে আপনার উপর জিনপরি আচর করলো নাকি? শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার ধৈর্য বজায় রাখতে পারল না। সে এক ঝটকায় সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখ দুটো দিয়ে যেন আগ্নেয়গিরির লাভা ঝরছে। সে সবার দিকে এক পলক তপ্ত দৃষ্টিতে তাকিয়ে বিরক্তির সাথে বলল, তোরা জাস্ট ডিসগাস্টিং। তোদের এই সস্তা ফাইজলামির কোনো সীমা নেই। হাতের তালুতে এই নোংরা মেহেদি লেগে না থাকলে এখনই তোদের সব কয়টার গালে থাপ্পড় দিয়ে দাঁতগুলো হাতে ধরিয়ে দিতাম। বলেই শুভ্র ভিড় ঠেলে ঝড়ের বেগে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। রিফাত, তুর্য আর বাকিরা সবাই একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে শুভ্রের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তুর্য এখনো হতভম্ব, তার মাথায় কাজ করছে না যে আসামিটা আসলে কে। সে নিশ্চিত কেউ একজন তাকে একদম মোক্ষম সময় চিমটিটা কেটেছে, কিন্তু আসামিটা কে সেটাই সে ধরতে পারছে না। হৃদিত এখনো ড্রয়িং রুমের সেই কোণায় পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার হাতের তালুতে শুভ্রের হাতের সেই তপ্ত মেহেদি লেপ্টে একাকার হয়ে আছে। তার বুকের ভেতর তখনও এক প্রলয়কারী ঝড় বয়ে যাচ্ছে। শুভ্র নিজের রুমে ঢুকে গাগে গজগজ করতে করতে সোজা ওয়াশরুমে গিয়ে ঢুকলো। পানি ছেড়ে সে সাবান দিয়ে ঘষে ঘষে হাতের তালুটা ধুতে লাগলো, কিন্তু মেহেদির গাঢ় রং ততক্ষণে চামড়ার গভীরে জেদ ধরে বসেছে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুভ্র বুঝলো এই দাগ এখনই উঠবে না, অন্তত কয়েকটা দিন তাকে এই চিহ্নটা বয়ে বেড়াতে হবে। সন্ধ্যা নামতেই চৌধুরী বাড়িটা যেন এক লহমায় স্বপ্নপুরীতে পরিণত হলো। প্রকাণ্ড বক্সে গানের তালে তালে পুরো বাড়ির দেওয়ালগুলো পর্যন্ত কেঁপে কাঁপছে।
বাড়ির সামনে বিশাল খোলা জায়গায় গায়ে হলুদের এক রাজকীয় স্টেজ বানানো হয়েছে। চারপাশ রঙিন আলো আর কাঁচা ফুলের গন্ধ যেমন ভাবে সাজানো হয়েছে যেন বাস্তবে মাটিতে কোনো এক পরীর রাজ্য নেমে এসেছে। শুভ্রা থেকে শুরু করে বাড়ির সব মেয়েরা আজ হলুদ সবুজ কমিউনিকেশনের সিল্কের শাড়ি পরেছে। প্রত্যেকের গলায় আর কানে হাতে বানানো গাঁদা ফুল আর কাঁচা ফুলের গহনা। পার্লার থেকে আসা রূপটানা শিল্পীরা তাদের ঘষে ঘষে এক একজন অপার্থিক সুন্দরী বানিয়ে দিয়েছে। পুরো বাড়িতে হাসির রোল, আনন্দের হিল্লোড়। কিন্তু এই মহা উৎসবের মাঝেও একজন নিজেকে একদম আড়াল করে রেখেছে, সে হৃদি। সবাই রঙের উৎসবে মেতেছে, হৃদি তার ঘর অন্ধকার করে জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে সাজেনি, গায়ে হলুদের ওই উজ্জ্বল হলুদ রংটা পরার সাহস তার হয়নি। সে শরীর জড়িয়েছে এক গাঢ় নেভি ব্লু রঙের সাধারণ গাউন। চুলে কোনো ফুলের মালা নেই, মুখে নেই কোনো প্রসাধনিকের ছোঁয়া। নিজেকে যতটুকু সম্ভব সাদা সিধা ভাবে গুছিয়ে নিয়েছে সে। সাজবে কি করে? হৃদি তো এই বাড়ির সেই অভাগী মেয়ে যে ছোটবেলা থেকে তিল তিল করে যাকে ভালোবেসে নিজের অস্তিত্বে গেঁথেছে, আজ তারই বিয়ের দাওয়াত খেতে হচ্ছে তাকে। কাল সকালে এই একই মানুষের পাশে সে অন্য এক নারীকে আসীন দেখবে, অন্য কারো হাতের উপর হাত রেখে শুভ্র কবুল বলবে। খোদা, এই দৃশ্য কল্পনা করাটাও যে কতটা যন্ত্রণার তার হৃদির বুকের ভেতর ধকধক করতে থাকা কলিজাটা প্রতিটা মুহূর্তে জানান দিচ্ছে। শুভ্রা হৃদিকে কোথাও না পেয়ে হন্তদন্ত হয়ে তার রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো ভেতরটা একদম ঘুটঘুট অন্ধকার। উৎসবের বাড়ির এত আলো যেন এই একটি দরজায় এসেই থমকে গেছে। শুভ্রা অবাক হয়ে তড়িঘড়ি করে রুমের লাইট অন করে দিল। হঠাৎ আলোয় ঝলকানিতে হৃদির চোখ দুটো ছোট করে ফেলল। সামনে শুভ্রাকে দেখে সে বেশ চমকে উঠল। শুভ্রা হৃদির এই হতশী দশা দেখে কোমরে হাত দিয়ে শাসন করার ভঙ্গিতে বলল, তুই এখন এভাবে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছিস? নিচে সব শুরু হয়ে গেছে, তুই কি রেডি হবি না? হৃদি নিজের ভেতরের হাহাকারটুকু আড়াল করে একটা স্লান হাসি ঠোঁটে ঝুলিয়ে শুভ্রাকে ভালো করে দেখল। শুভ্রার হলুদ সবুজ শাড়ি আর ফুলের গহনায় তাকে ভীষণ স্নিগ্ধ লাগছে। হৃদি দীর্ঘশ্বাস চেপে বলল, আমি তো রেডি হয়েছি রে, তোকে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। শুভ্রা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে নিজের চোখ দুটো বড় বড় করে হৃদিকে আপাত মস্তক পর্যবেক্ষণ করে প্রায় চেঁচিয়ে উঠল, রেডি হয়েছিস মানে? তোর কি মাথা সত্যি পাগল হয়ে গেছে? এই গায়ে হলুদে কেউ এমন ম্যারমেরে নেভি ব্লু গাউন পরে? পাগল নাকি তুই? হৃদি নিজেকে শান্ত রেখে খুব নিচু গলায় বলল, আরে না, আসলে আজ আমার কেন জানি একদম সাজতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম এভাবেই সাদাসিধে ভাবে চলে যাই। শুভ্রা কোনো অজুহাত শোনার পাত্রী নয়। সে ঝড়ের বেগে এগিয়ে এসে হৃদির হাত খপ করে ধরে ফেলল। জেদি গলায় বলল, হুম, আমরা পরবো শাড়ি আর তুই পরবি গাউন। তা আমরা কিছুতেই হতে দিব না। আমরা যেহেতু শাড়ি পরেছি, তোকেও শাড়ি পরতে হবে, এটাই ফাইনাল কথা। হৃদি কিছু একটা বলে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে চাইল, কিন্তু তার আগেই শুভ্রা তাকে হ্যাঁচকা টানে রুম থেকে বের করে করিডোরে এসে চিল্লিয়ে চিল্লিয়ে মিহি আর পাখিদের ডাক দিল। হৃদির ওই সাদামাটা রূপ দেখে মিহি আর পাখিও যেন ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সবাই মিলে হৃদিকে ঘিরে ধরল। হৃদি বারবার বলছে যে সে শাড়ি পরবে না, কিন্তু কে শুনে কার কথা। তারা জোর করে টেনে হিস্টে হৃদিকে সাজানোর রুমে নিয়ে গেল। আসলে মুহূর্তটা এমনই, যখন কাজিনরা সবাই নানি বাড়িতে এক হয়, তখন কে কি পরবে আর কে সাজবে না তাকে জোর করে সাজিয়ে নিজের মতো করে তোলাটাই তো কাজিনদের আসল পরিচয়। হৃদিকে এক প্রকার জোর জবরদস্তি করেই সবাই মিলে শাড়ি পরিয়ে দিল। অনেক যত্ন করে তারা হৃদির ওগোছালো রূপটাকে নিখুঁতভাবে সাজালো। হৃদির সারা শরীর তাজা গাঁদা আর গোলাপ ফুলের গহনায় একদম মুড়ে দেওয়া হলো।
পার্লারের মহিলারা যখন গাঢ় মেকআপ করতে চাইলেন, হৃদি চোখ ভর্তি জল নিয়ে মিনতি করলো যেন তাকে বেশি গর্জিয়াস সাজানো না হয়। হৃদির করুণ মুখ দেখে আর্টিস্ট খুব হালকা সাজে এক মায়াবী ছোঁয়া দিলেন তার মুখে। চুলগুলো ব্রাশ করে আলগা ভাবে ফুলিয়ে তুলে গাঁদা আর গোলাপ ফুলের মাঝখানে 3 পদের একটা টিকলি বসিয়ে দিল। সবটুকু সাজ শেষ হবার পর যখন হৃদি সবার সামনে দাঁড়ালো, সেখানে উপস্থিত প্রতিটি মানুষ জাস্ট হা হয়ে গেল। সাদা ধবধবে ফর্সা শরীরে সবুজ রঙের গাঢ় হলুদ শাড়ি, তাতে লাল তাজা গোলাপ আর গাঁদা ফুলের মালায় হৃদিকে যেন স্বর্গের কোনো এক অপ্সরা মনে হচ্ছে। তার মায়াবী চোখের বিষণ্ণতা সেই রূপকে যেন আরো অপার্থিব করে তুলছে। সুব্রত উত্তেজনায় চিৎকার করে উঠল, ওয়াও রিধি, আমি জাস্ট হয়ে গেছি। আজ তোর উপর থেকে আমি চোখ ফেরাতে পারছি না রে। বিশ্বাস কর, যদি আমি ছেলে হইতাম তবে এখনই তোরে কাজী ডেকে বিয়ে করে ফেলতাম। শুভ্রার এমন সরাসরি প্রশংসায় হৃদির লজ্জায় আর অস্বস্তিতে নুয়ে পড়ল। জীবনের এই প্রথম সে শাড়ি পরল। এর আগে কখনো তার এই অঙ্গে শাড়ি ওঠেনি। হৃদি স্নান চোখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো আয়নায় এক অচেনা রাজকন্যা তার দিকে তাকিয়ে আছে। সুন্দর, সত্যি অনেক সুন্দর লাগছে তাকে, কিন্তু এই সৌন্দর্য হৃদির চোখে ধরা পড়ছে না। পড়বেই বা কী করে? তার আত্মার ভেতরটা পুরো ছাই হয়ে গেছে। তার কাছে বাইরের এই উজ্জ্বল রঙগুলো আজ বড় বেশি বেমানান। এই অপরূপ সাজ তার কাছে আজ নীল বিষের মতো মনে হচ্ছে। হৃদিকে মাঝখানে রেখে পাহারা দেওয়ার মতো করে শুভ্রা, মিহি আর পাখি বাইরে নিয়ে আসলো। বাইরের পা রাখতেই উৎসবের চড়া আলো হৃদি যেন আরো বেশি ফুটে উঠল। সেখানে উপস্থিত অনেক ছেলের চোখ মুহূর্তে স্থির হয়ে আটকে গেল হৃদির উপর। তারা মুগ্ধ হয়ে হৃদিকে দেখছে আর একে অপরের কানের কানে কি যেন বলছে। হৃদির প্রতিটা পদক্ষেপ যেন তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। শুভ্রা আর বাকিরা সবাই তখন সেলফি তোলা আর হাসি ঠাট্টায় ভীষণ ব্যস্ত। কিন্তু হৃদির কাছে ওই অচেনা ছেলেদের লোলুপ চাহনিগুলো তীরের মতো বিচ্ছে। সে ভীষণ অস্বস্তি আর বিরক্তি অনুভব করতে লাগলো। এক মুহূর্তে সেখানে থাকা তার কাছে অসহ্য হয়ে উঠল। সে কোনো কথা না বলে তাড়াতাড়ি বড় বড় পা ফেলে ভিড় ঠেলে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হৃদিকে দেখে সাহেরা চৌধুরী মুগ্ধ চোখে চেয়ে রইলেন। তার চোখ মুখে একরাশ মমতা ঝরে পড়ল। তিনি আলতো করে হৃদির চিবুক ছুঁয়ে বললেন, বাহ, আমার রিধিমাকে তো আজ বড্ড সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে রে। হৃদি স্নান মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। কিন্তু তখনই সোহান চৌধুরী বেশ তাগাদা দিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন। তার চোখ মুখে কিছুটা অস্থিরতা। তিনি ঘড়ির দিকে তাকিয়ে সাহেরা চৌধুরীকে বললেন, কি গো সাহেরা, শুভ্র কই? মেহাদের বাড়ি থেকে তো মেহমানরা চলেই আসলো। তোমার ছেলের কি এখনো রুম থেকে বের হওয়ার সময় হয়নি? ওকে নিচে আসতে বলো। সাহেরা চৌধুরী কপালে হাত দিয়ে আটকে উঠলেন। ব্যস্ত গলায় বললেন, ও মা, তাই তো, আমিও না, ছেলেটা আমার একটু আগেই কফি চেয়েছিল। আমি মেহমান সামলাতে গিয়ে একদম ভুলেই গিয়েছিলাম। ও তো না পেলে রেগে আগুন হয়ে যাবে। বলেই তিনি পাশে দাঁড়িয়ে থাকা হৃদির দিকে তাকালেন। এক প্রকার অনুরোধের সুরে বললেন, রিধি, তুই একটু যা তো মা, গিয়ে তোর ভাইয়াকে ডাক দিয়ে নিচে নিয়ে আয়। আমি চট করে কফিটা বসিয়ে দেই। ছেলেটা আমার কফি না পেয়ে এতক্ষণে বোধ হয় রেগে বোম হয়ে আছে। সাহেরা চৌধুরী আর উত্তরের অপেক্ষা করলেন না। এক প্রকার দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। হৃদির বুকের ভেতরটা তখন তীব্র এক অজানা আশঙ্কায় ধরফর করতে শুরু করেছে। প্রথমবার শাড়ি পরা, তার উপর এমন শ্বাস, এই অবস্থায় শুভ্রের সামনে যাবে। সে তো লজ্জায় একদম কুকড়ে যাবে। কিন্তু সাহেরা চৌধুরীর কথা সে কোনোদিন অমান্য করতে পারেনি। তাই বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে খুব ধীর পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে শুরু করল। শুভ্রের রুমের দরজার সামনে আসতেই হৃদির পা দুটো থরথর করে কাঁপতে লাগলো। তার মনে হচ্ছে হার্টবিট যেন কোনো এক অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছে।
হৃদি কাঁপা কাঁপা হাত দিয়ে দরজার সামনে একটু ধাক্কা দিতেই সেটা ক্যাস ক্যাস শব্দ করে খুলে গেল। দরজাটা আটকানো ছিল না, শুধু ভিড়ানো ছিল। হৃদি অতি সন্তর্পণে চোরের মতো পা ফেলে রুমে প্রবেশ করলো। রুমের পরিবেশটা একদম নিস্তব্ধ, গম্ভীর, ঠিক শুভ্রের ব্যক্তিত্বের মতো। কিন্তু শুভ্রকে কোথাও দেখা যাচ্ছে না। হৃদি সারা ঘরে চোখ বুলালো, কোথাও কেউ নেই। হঠাৎ হৃদি ভাবলো শুভ্র হয়তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে পা বাড়াতে যাবে, ঠিক তখনই বিছানার এক কোণায় পড়ে থাকা শুভ্রের ফোনটা গান গেয়ে উঠল। সেই নিস্তব্ধ ঘরে ফোনের রিংটোনটা যেন বোমার মতো ফাটল। হৃদির কলিজাটা একবার ধক করে উঠল। সে হকচকিয়ে ফোনের দিকে তাকালো। ডিসপ্লে কারো নাম ভাসছে আর ফোনের রিংটোনের ইমরানের সেই মায়াবী গানটা বাজছে। তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। হৃদি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে যেন এক জীবন্ত পাথরে পরিণত হলো। শুভ্রের মতো একজন কাঠখোট্টা ব্যক্তি মানুষের ফোনে এমন রোমান্টিক রিংটন। হৃদি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ইমরানের দরাজ গলার এই সুরটা পুরো রুমে গমগম করছে। তোকে প্রাণের চেয়ে বড় বেশি ভালোবাসি। হৃদির মনে হচ্ছে এই গানের প্রতিটি কথা যেন শুভ্র স্বয়ং তার কানের কাছে এসে বলছে। সে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে সেই গানের রেশটুকু অনুভব করতে লাগলো। হৃদি যেন এই রোমান্টিক গানের আবেশে মোহগ্রস্ত হয়ে এক মুহূর্তের জন্য যেন সব ভুলে গেল। কিন্তু সেই ঘোর বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ কারো ভারী আর গম্ভীর পায়ের আওয়াজ পুরো ঘরটা যেন থমকে গেল। সেই চেনা অথচ গম্ভীর পদশব্দটা কানে পৌঁছাতেই হৃদির শরীরের ভেতর দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। হৃদি খুব ধীরে ধীরে তার ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার আত্মাটা এক পলকে স্যাঁত করে উঠল। মুহূর্তেই মনে হলো বড় বড় বক্সগুলো বুঝি আর বাইরে বাজছে না, ওগুলো এখন সরাসরি হৃদির বুকের ভেতর আশ্রে পড়ছে। বুকের ধড়ফড়ানি ততই তীব্র আর উচ্চ শব্দই হচ্ছে যে হৃদির মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাও বোধহয় তার হৃৎপিণ্ডের প্রতিটি কম্পন স্পষ্ট শুনতে পাচ্ছে। হৃদি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের মণি কাঁপছে, ঠোঁট দুটো ভয়ে আর বিস্ময়ে সামান্য ফাঁক হয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটার তীক্ষ্ণ চোখের দৃষ্টি যেন হৃদির অস্তিত্বকে ভেদ করে চলে যাচ্ছে। এই মানুষটি সামনে আসলেই যেন তার আগমনে হৃদির সারা পৃথিবীটা ওলট পালট হয়ে যায়। দরজায় হেলান দিয়ে দুহাত বুকের উপর ভাঁজ করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে শুভ্র। তার তীক্ষ্ণ দৃষ্টি তখন সামনে দাঁড়িয়ে থাকা অপ্সরার দিকে। হৃদি অভ্রকে দেখা মাত্রই তড়িৎ বেগে নিজের মাথা নিচু করে ফেলল। অভ্রের সেই গভীর চাহনি হৃদির সারা বুকে যেন প্রলয়কারী সমুদ্রের ঢেউ উথাল পাথাল করে দিল। হৃদি নিজের অস্তিত্বকে ছোট করে নিতে চাইল। সে অনেক কষ্টে নিজের ভেতরে জমে থাকা সবটুকু সাহস জড়ো করে শুভ্রের রুমের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর ভাঙা আর কাঁপা গলায় কোনো মতে বলল, ওই ওই আসলে ভাইয়া, মামি আপনাকে ডাকছে, নিচে আসেন রেডি হয়ে, তাহলে মামা রেগে যাবেন। কিন্তু অভ্রের মুখে কোনো কথা নেই। তার ঠোঁট দুটো শক্ত করে বন্ধ। সে এক অদ্ভুত সম্মোহনীয় চোখে হৃদির দিকে এক পলকে তাকিয়ে আছে। শুভ্রের এই অবিচল আর নির্দয় দৃষ্টির তীব্রতায় হৃদির ভেতর থেকে থরথর করে কাঁপতে শুরু করলো। তার মনে হচ্ছে ঘরের বাতাসটুকু বুঝি কেউ শুষে নিচ্ছে। হৃদি প্রবল অস্বস্তিতে নিজের হাতের আঙ্গুলগুলো কসলাতে কসলাতে খুব মিনমিন করে বলল, ভাইয়া এইভাবে তাকিয়ে কি দেখছেন? শুভ্র এবার নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে সেই স্থির দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হৃদির অশ্রুসিক্ত অথচ মায়াবী চোখের দিকে সরাসরি তাকালো। তারপর এক অদ্ভুত ভারী আর গহীন গলায় বলল, তোকে। হৃদি ঠিক যেন হাই ভোল্টের বিদ্যুৎ শকের মতো চমকে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে না পেরে তোতলাতে তোতলাতে বলল, আমাকে মানে কি দেখছেন? শুভ্র এবার নিজের সেই ঘোর লাগা ভাবটা ঝেড়ে ফেলে বেশ গম্ভীর হয়ে সোজা হয়ে দাঁড়ালো।
তারপর 2 হাত পকেটে ঢুকিয়ে দিয়ে রিদির আপাত মস্তক একবার অবজ্ঞার দৃষ্টিতে দেখে নিয়ে সরাসরি বলল, দেখছি তোকে শাড়িতে ঠিক কার মতো লাগছে, কাওয়া নাকি জেব্রার মতো? হৃদির চোখ যেন কপালে উঠে গেল। অপমানে আর বিস্ময়ে সে চিৎকার করে বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু বের হলো, কি? আমাকে কাউয়া আর জেব্রার মতো লাগছে? শুভ্র মুখ আর নাক কুঁচকে একরাশ বিরক্তি নিয়ে বলল, তার থেকেও খারাপ। যা আমার মুখে বললে আমার মুখও খারাপ হয়ে যাবে। এই তোকে শাড়ি পরতে কে বলেছে রে? ইটস টোটালি ডিসগাস্টিং। হৃদি মাথাটা একদম নিচু করে ফেলল। অভিমান আর অপমানে তার ঠোঁট দুটো আপনা আপনি ফুলে উঠল। সে ধরা গলায় কোনো মতে বলল, কেউ বলেনি, আমি আমি নিজে থেকেই পড়েছি। আদারওয়াইজ তোকে যেন আমি আর কখনো শাড়ি পরতে না দেখি। বিশেষ করে শাড়ি পরে কখনো আমার সামনে আসবি না তুই। লেট দ্যাট বি রিমেম্বার্ড। অভ্র এবার নিজের কণ্ঠস্বর আরও এক ধাপ চড়িয়ে অত্যন্ত কড়া গলায় বলল। শেষের কথাগুলো একদম কড়া ধমকের সুরে বলে শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে গটগট করে হেঁটে ওয়াশরুমের দিকে চলে গেল। শুভ্রের এই ধমকে হৃদি থরথর করে কেঁপে উঠল। সে ভাবতেও পারেনি উনি শুভ্র তাকে এভাবে এতটা অপমান করবে। তার মানে সে শুভ্রের চোখে একটুকু সুন্দর না। নিচে শুভ্রা আর বাকি সবাই যখন তাকে ঘিরে ধরে বলছিল সুন্দর লাগছে, সে নিজেও আয়নায় দেখে অবাক হয়েছিল। কিন্তু সেই সৌন্দর্যটা শুভ্রের চোখে ধরা পড়ল না। সে শুধু শুভ্রের কাছে একটা বিরক্তিকর বস্তু ছাড়া আর কিছুই নয়। হৃদির বুকটা হাহাকার করে দুমড়ে মুচড়ে উঠল। অপমানে আর তীব্র যন্ত্রণায় সে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পেল না। চোখের নোনা জল গাল বেয়ে নামার আগেই সে ঝড়ের বেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে চিৎকার করে বলতে লাগলো, কোনোদিন শাড়ি কেন চাইবো? এই চেহারা নিয়ে আপনার সামনে যেন না পড়ি। এদিকে শুভ্র ওয়াশরুমে ঢুকে রাগে গজগজ করতে করতে নিজের টি শার্টটা খুলে এক কোণে ছুঁড়ে মারল। সজোরে শাওয়ারটা ছেড়ে দিয়ে সে পানির নিচে গিয়ে দাঁড়ালো। শুভ্রের শরীরটা যেন কোনো দক্ষ ভাস্করের নিখুঁত হাতে গড়া এক জীবন্ত ভাস্কর্য। শাওয়ারের ধারালো পানির ঝাপটা তার চওড়া কাঁধ আর সুঠাম পিঠের উপর আছড়ে পড়ছে। দীর্ঘদিনের জিম করা সেই কঠিন শরীরে পানির বিন্দুগুলো মুক্তার মতো চিকচিক করছে। তার বুকের সুগঠিত পেশি আর সিক্স প্যাক এডামগুলো ভিজে গিয়ে এক অদ্ভুত পৌরদীপ্ত আকর্ষণ তৈরি করেছে। হাতের পেশিবহুল বাইপাসগুলো রাগে আর উত্তেজনায় ফুলে আছে, যেখানে স্পষ্ট হয়ে উঠেছে গায়ের নীলাপ শিরা। যে কোনো মেয়ের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য শুভ্রের এই বিধ্বংসী লুকটাই যথেষ্ট। শুভ্র দু হাতে নিজের ভেজা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করলো। কিন্তু মুহূর্তেই সেই ঘুটঘুটে অন্ধকারে ভেসে উঠল হলুদ শাড়িতে মোড়ানো এক মায়াবী প্রতিমা। শুভ্র ফট করে চোখ খুলে ফেলল। বুকটা কামার শালের মতো উঠানামা করছে। শাওয়ারের পানি তার ধারালো থুতনি বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে। সে কোমরে হাত দিয়ে ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়তে লাগলো। হঠাৎ আবার আয়নার দিকে তাকাইয়ে মাথার চুলগুলো অবাধ্যভাবে মুঠো করে ধরল। নিজের অজান্তেই তার ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলে উঠল, অপ্সরা, শি লুকস এক্স্যাক্টলি লাইক অ্যান অপ্সরা। গায়ে হলুদের সেই রমরমা উৎসবের মাঝেও হৃদিকে কোথাও দেখা গেল না। সবাই নিজের নিজের আনন্দ আর ব্যস্ততায় এতই মগ্ন যে হৃদির অনুপস্থিতিটা কারো চোখে ওভাবে ধরা পড়ল না। সবাই হয়তো ভাবছে হৃদি আশেপাশে কোথাও আছে, কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো খোদ শুভ্রের কোনো খবর নেই। সে বাড়ি থেকে কারো সাথে কোনো কথা না বলে বেরিয়ে গেছে। অনেকক্ষণ পার হওয়ার পর নেহাদের বাড়ি থেকে জানানো হলো শুভ্র নাকি নেহার সাথে দেখা করতে গেছে। নেহাও নাকি বাড়ি থেকে একই কথা বলে বের হয়েছে। বিয়ের আগের মুহূর্তেই এই লুকোচুরি দেখা করা নিয়ে দু পরিবারের বড়রা খুব একটা উচ্চবাক্য করলেন না। তারা বেশ প্রশ্রয়ের হাসি হাসলেন। শহরের এক আভিজাত্য রেস্টুরেন্টের নিরিবিলি কাপল সিটে বসে আছে শুভ্র আর নেহা।
শুভ্রের ঠিক পাশেই ছায়ার মতো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত দেহরক্ষী ঈশান। শুভ্র একদম নিশ্চল পাথরের মতো বসে আছে। তার চোখের সেই শীতল চাহনি রেস্টুরেন্টের এসির বাতাসকেও যেন আরো হিমশীতল করে দিচ্ছে। নেহার মুখে এক চিলতে বাঁকা হাসি। সে কফিতে আয়েসে চুমুক দিয়ে কিছুটা স্টাইল করে শুভ্রের চোখের দিকে তাকালো, তারপর নেকামি মেশানো স্বরে বলল,